আজকে আমরা বয়লার ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট কোর্সের এই ক্লাসে বয়লারের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ নিয়ে কথা বলবো, বয়লারের বিভিন্ন রকম পার্টস সম্বন্ধে কথা বলবো। বয়লার কি সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব যে একটা বয়লার কিভাবে গঠিত হয়। আপনারা অলরেডি জেনেছেন যে বয়লার কি, বয়লার কি কাজে ব্যবহার করা হয়, বয়লার কেন আমরা ব্যবহার করি, বা বয়লার যদি আমরা পরিচালনা করি সেই ক্ষেত্রে আমাদের যে অ্যাডভান্টেজগুলো এগুলো কি কি হতে পারে। তারপরেও যেহেতু আজকে আমরা বয়লার রিলেটেড কথা বলতেছি, সেই ক্ষেত্রে আজকের এই ক্লাসে আমরা শুরুতেই বয়লার সম্বন্ধে জানবো। বয়লার কি এটা কেউ বলতে পারবেন? বয়লার হচ্ছে একটা ক্লোজ ভেসেল যেখানে পানিকে হিটের মাধ্যমে বাষ্পীভূত করা হয়, আচ্ছা, স্টিম উৎপাদন করা হয়, বাষ্প। আচ্ছা। আর কেউ? আর কেউ বলতে পারবেন বয়লার কি? বয়লার কি কেউ জানেন না এখানে? আপনারা ক্লাসে আসছেন কেন? বয়লার কি এটা যদি না জানেন? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, যেহেতু আপনারা রেসপন্স করেন না, যদি এরকম হয় তাহলে আমি ক্লাসে এসে লেকচার দেওয়া শুরু করব, একদম শেষ পর্যন্ত লেকচার দিয়ে ক্লাস শেষ করে বের হয়ে যাব। রেকর্ডেড ক্লাসের মতন হবে। আপনারা কি বুঝে আসছেন কিংবা পড়ে আসছেন কিনা এগুলো জানার আমার আগ্রহ থাকবে না সেই ক্ষেত্রে। আর যদি আপনারা মনে করেন যে একটু পড়াশোনা করে আসবেন, এখানে দুই একটা প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দেওয়ার মতন সক্ষমতা নিয়ে আসবেন, সেই ক্ষেত্রে ক্লাসটা ক্লাসের মতন হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা যন্ত্রাংশ দিয়ে যদি কিছু পরিমাণ পানিকে স্টিমে রূপান্তরিত করতে পারি, বা আমরা যদি কোনো একটা পরিমাণ পানিকে স্টিম তৈরি করার জন্য বা স্টিমে রূপান্তরিত করার জন্য কোনো একটা মেশিন ব্যবহার করি, তাহলে সেই মেশিনটাকে আমরা বয়লার বলতে পারবো। বয়েল অর্থ সিদ্ধ করা, আর বয়লার অর্থ যেই যন্ত্র দিয়ে সিদ্ধ করা হয়। তো যেহেতু আমরা পানিকে বয়েল করব প্রথমে, এবং বয়েল হওয়ার পরে সেই পানিগুলো বাষ্পে রূপান্তরিত হবে, সেই ক্ষেত্রে সেই যন্ত্রকে আমরা বয়লার বলবো। অর্থাৎ আমরা যদি খুব সংক্ষেপে এইভাবে বলতে চাই যে বয়লার অর্থ যেই যন্ত্র দ্বারা স্টিম উৎপাদন করা যায় তাকে বয়লার বলে, এটা বললেই হয়ে যাবে। তার মানে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে বয়লার কি, বয়লার কি, বয়লার হলো একটা যন্ত্র যে যন্ত্র দ্বারা স্টিম উৎপাদন করা যায়। আর যদি আপনি আরো গুছিয়ে বলতে চান তাহলে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম সংজ্ঞা দেওয়া আছে, ওই সংজ্ঞাগুলো আপনি বলতে পারেন। একজন বললো যে বয়লার হচ্ছে ক্লোজ ভেসেল, আপনি আরো বিভিন্ন রকম কথা এর সাথে যুক্ত করে উত্তর দিতে পারেন যে একটা ক্লোজ ভেসেল, এটাতে সেফটি থাকবে, তারপরে প্রাকৃতিক যে তাপমাত্রা, এই তাপমাত্রার সাথে আরো বেশি তাপমাত্রায় এখানে পানিকে স্টিমে রূপান্তরিত করা হবে, সেই স্টিমে চাপ থাকবে। এইরকম বিভিন্ন রকম কথাবার্তা যুক্ত করে একটা সংজ্ঞা আকারে আপনি বয়লার কি সেটা বলতে পারেন। কিন্তু যদি মাত্র শুধু আপনি এটা বলেন যে বয়লার একটা যন্ত্র, অর্থাৎ যেই যন্ত্র দ্বারা স্টিম উৎপাদন করা যায় তাকে বয়লার বলে বা স্টিম জেনারেটর বলে, তাহলেও আপনার এই উত্তর হবে। তবে যদি আপনি আইনগতভাবে বলতে চান, যেহেতু বাংলাদেশে গভর্নমেন্ট ল আছে, এই ক্ষেত্রে আপনি যদি বয়লারের আইন অনুযায়ী বলতে চান তাহলে আপনাকে বলতে হবে কোন একটা যন্ত্র, সেই যন্ত্র যদি প্রত্যেক ঘন্টায় 22.76 লিটার পানি অথবা তার সাথে বেশি পানিকে স্টিমে রূপান্তরিত করতে পারে, তাহলে সেই যন্ত্রকে আমরা বয়লার বলতে পারবো। জি, রবিউল আপনি হাত তুলেছেন, বলেন। রবিউল আপনি হাত তুলেছিলেন, কিছু বলতে চাচ্ছেন? না না স্যার, আমার ইয়েটা স্ক্রল করতে চাপ পড়ে গেছে, আপনি আচ্ছা, কন্টিনিউ করেন, সমস্যা নেই। ঠিক আছে। তার মানে আমরা বুঝলাম যে
যদি কোনো যন্ত্র দ্বারা 22.76 লিটার পানি কিংবা তার বেশি পানিকে স্টিমে রূপান্তরিত করা যায়, তাহলে সেই যন্ত্রকে আমরা বয়লার বলতে পারবো। এটা বয়লার অধিদপ্তর যে আমাদের আছে, এই অধিদপ্তর থেকে যে আইন তৈরি করা আছে সেই আইন অনুযায়ী এইটা হচ্ছে সংজ্ঞা বয়লারের। কারণ আমরা যদি কোনো যন্ত্র দ্বারা তেল গরম করি, আমরা যদি কোনো যন্ত্র দ্বারা কেমিক্যাল গরম করি, আমরা যদি কোনো যন্ত্র দ্বারা অন্যান্য যে কোনো ধরনের লিকুইডকে গরম করি, তাহলে সেটাকে আমরা বয়লার বলতে পারবো না। বয়লার শুধুমাত্র সেটাই হবে যেটা পানিকে স্টিমে রূপান্তরিত করে, এবং ওই যে লিমিটেশন আছে যে 22.76 লিটার পানি কিংবা তার বেশি, এর নিচে যদি হয় তাহলে কি হবে, সেটা সেটা হবে স্টিম জেনারেটর। যেমন বিভিন্ন রকমের ইলেকট্রিক্যাল হিটার আছে ছোট ছোট, কিংবা গ্যাস দিয়ে চলে এরকমও হিটার আছে যেগুলো দিয়ে মূলত অল্প পরিমাণে স্টিম তৈরি করা হয়, এবং সেই স্টিম দ্বারা বিভিন্ন রকম স্যাম্পল তৈরি করার কাজে ব্যবহার করা হয় ওই স্টিমগুলোকে। তাহলে বয়লার হচ্ছে এমন একটা যন্ত্র যেই যন্ত্র দ্বারা 22.76 লিটার পানি কিংবা তার অধিক পানিকে প্রত্যেক ঘন্টায় স্টিমে রূপান্তরিত করা সম্ভব। তো আপনি যদি এইটা বলেন, বলার পরে আপনি আরো বেশ কিছু তথ্য আপনি যুক্ত করেন যে সেই যন্ত্রে সেফটি থাকতে হবে, সেই যন্ত্রে এটা থাকতে হবে, ওইটা থাকতে হবে, সেটা থাকতে হবে, বলে আপনি একটা সংজ্ঞা আকারে সুন্দরভাবে বলতেছেন, বলতে পারেন। কিন্তু যদি আপনি না বলেন তাহলেও এই উত্তর ভুল হবে না। এটা হলো বয়লার কি সেটা। তার মানে আমরা এতক্ষণ ধরে বোঝার চেষ্টা করলাম যে বয়লার কি। বয়লার কি? বয়লার হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্র দ্বারা আমরা স্টিম উৎপাদন করি। এই স্টিমগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয়, আপনি যদি ইন্টারভিউ বোর্ডে যান, আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে যে আপনি যেই বয়লারটা পরিচালনা করেন এই বয়লারের স্টিমগুলো কোথায় ব্যবহার করা হয়। অথবা আপনাকে বলা হতে পারে যে বয়লার আমরা কেন ব্যবহার করি। আপনাকে বলা হতে পারে যে বয়লার থেকে যে স্টিম উৎপাদন করা হয় সেই স্টিমগুলা কোথায় কোথায় ব্যবহার করা হয়, বাংলাদেশে কি কারণে বয়লার ব্যবহার করা হয়, এরকম প্রশ্ন আপনাকে করতে পারে। যদি এই প্রশ্নগুলো আপনাকে করে, তাহলে আপনাকে বলতে হবে যে বয়লারের যে স্টিমটা উৎপাদন হয় এই স্টিম বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তার মধ্যে বাংলাদেশে অন্যতম যে শিল্প, গার্মেন্ট শিল্প এবং টেক্সটাইল শিল্প, এই দুইটা শিল্পে সবচেয়ে বেশি, মানে সর্বোচ্চ ব্যবহার হয় এই গার্মেন্টস শিল্প এবং টেক্সটাইল শিল্পে। এরপরে অন্যান্য যে সকল ফ্যাক্টরি আমাদের আছে, যেমন রঙের মোল্ড তৈরি করা কিংবা এই রকম রিলেটেড যে কাজগুলো আছে, সেই কাজের জন্য বয়লার ব্যবহার করা হয়। এরপরে আমাদের বাংলাদেশের যে হসপিটালগুলো আছে, এই হসপিটালগুলোতে জীবাণুনাশক হিসেবে বয়লারের স্টিমগুলোকে ব্যবহার করা হয়। বাংলাদেশে যে 5 স্টার হোটেলগুলো আছে, এই সকল হোটেলগুলোতে পানিকে গরম করার জন্য, স্টিম উৎপাদন করার জন্য কিংবা বিভিন্ন কাজের জন্য বয়লারের স্টিম ব্যবহার করা হয়। যখন ক্লাসে থাকবেন ক্লাসের বিষয়ে মনোযোগ দিবেন। 3 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস, 5 নম্বর ক্লাস, এইগুলা তো আমার মাথায় আছে। আপনাকে আলাদাভাবে ক্লাসে ঢুকে কমেন্ট করে বলার তো দরকার নেই। গ্রুপে একজন লিখেছেন, আমি মেসেজ পেয়েছি তো, আর ওইটা যে দেওয়া হয় না এটা আমার মাথায় আছে। সুতরাং আপনাকে আলাদাভাবে গ্রুপে, মানে এই ক্লাসে জয়েন করে 3 নম্বর 5 নম্বর ক্লাসের চিন্তা করতে হবে না। আপনি এখানে জয়েন করেছেন, এখানে যেটা পড়াচ্ছি এইটা পড়েন। যেটা বলছিলাম যে বাংলাদেশে কি কি কাজে ব্যবহার করা হচ্ছে, তাহলে গার্মেন্টস শিল্পে, টেক্সটাইল শিল্পে, হসপিটালে, বিভিন্ন রকম হোটেলে, বিদ্যুৎ কেন্দ্রে। বিদ্যুৎ কেন্দ্রের এই যে ইয়াটা, স্টিমটা, এই স্টিম কেন ব্যবহার করা হয়? বিদ্যুৎ কেন্দ্রে স্টিম ব্যবহার করা হয় বিদ্যুৎ কেন্দ্র যেগুলা টারবাইন চালিত, এবং সেখানে যদি স্টিম টারবাইন থাকে তাহলে ওই স্টিম টারবাইন গুলাকে ঘোরানোর জন্য স্টিম ব্যবহার করা হয়। যখন আমরা স্টিম দিই তখন টারবাইন গুলা ঘুরে, টারবাইন যখন ঘুরে তখন ওইখানে এমন একটা মেকানিজম আছে যার ফলে স্টিমের থেকে বিদ্যুতে ওই যে পাওয়ারটা, ওই পাওয়ারটা উৎপাদন হয়, বা স্টিমের কারণে, স্টিম চালিত টারবাইন ঘোরার কারণে ওইখানে বিদ্যুৎ উৎপাদন হয়। তাহলে স্টিম দ্বারা বিদ্যুৎও উৎপাদন করা হয়। এরপরে বিভিন্ন কাজ করা হয়, যেমন চিলার যদি থাকে আপনার ফ্যাক্টরিতে, সেই চিলারটা পরিচালনা করার জন্য স্টিম ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন ফ্যাক্টরি আছে স্টিম ফায়ার্ড চিলার যেগুলো আছে, সেই চিলারগুলোতে স্টিম ব্যবহার করা হয়। তার মানে আপনার ফ্যাক্টরিটা যদি শীততাপ নিয়ন্ত্রিত ফ্যাক্টরি হয়, তাহলে আপনার ফ্যাক্টরিকে শীততাপ নিয়ন্ত্রিত করার জন্য আপনার এখানে একটা বয়লার প্রয়োজন।
শুধুমাত্র ফ্যাক্টরি না, বিভিন্ন রকম বড় বড় অফিস আদালত আছে, সেইগুলাকেও ঠান্ডা রাখার জন্য যে সিলার ব্যবহার করা হয়, সেখানে অনেক সময় স্টিম ফায়ার সিলার ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে ওইখানে স্টিম ব্যবহার হয়। এছাড়াও কাপড় শুকানোর জন্য যেমন বিভিন্ন রকমের জায়গা আছে যেগুলাতে কাপড়কে লন্ডি করা হয়, ওই সকল জায়গাতে বা ওই সকল অফিসে কাপড়গুলাকে শুকানোর জন্য বয়লার, ছোট ছোট বয়লার থাকে, ওই বয়লারগুলো ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরিতে কাপড় শুকানো, কাপড় রং করা, এই কাজগুলা করার জন্য এই যে বয়লার আমরা এতক্ষণ ধরে কথা বলতেছি, এই বয়লারের স্টিম ব্যবহার করা হয়। তাহলে আপনারা এতক্ষণ ধরে জানলেন যে বয়লারের স্টিম কোথায় কোথায় ব্যবহার করা হয়। আপনাকে যদি বলে যে বয়লারের স্টিম কোথায় ব্যবহার করা হয়, আপনি যে বয়লার ব্যবহার করেন সেই বয়লারের স্টিম কি কাজে ব্যবহার করা হয়, বা বাংলাদেশে কোন কোন কাজে বয়লার ব্যবহার করা হয়, সেই সকল জায়গাতে আপনি সুন্দরভাবে এই যে আমি এতক্ষণ ধরে বললাম যে বয়লার বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয় বা বয়লারের স্টিম বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশে গার্মেন্টস শিল্প এবং টেক্সটাইল শিল্প। গার্মেন্টস শিল্পে যে আমরা স্টিমগুলো উৎপাদন করি, এই স্টিমগুলোকে আয়রনের মধ্যে ঢোকানো হয় এবং আয়রনকে অপারেট করা হয় এই স্টিম দ্বারা। তখন আয়রনের মাধ্যমে কাপড়গুলা আয়রন করা হয়। ওই যে আমাদের কাপড়গুলো যখন ভাঁজ হয়ে যায়, তখন ভাঁজ কাপড় যদি আমরা পরে বের হই তখন মনে হয় যে পুরনো কাপড় পরেছি। তখন কি করা হয়, আমরা সাধারণত দর্জির দোকানে যাই, যাওয়ার পরে বলি যে একটু আয়রন করে দাও, কিংবা আমরা বাসা বাড়িতে ইলেকট্রিক আয়রনগুলো ব্যবহার করি। কিন্তু যদি আমি স্টিম অপারেটেড যে আয়রনগুলো আছে এগুলো ব্যবহার করি, তাহলে আমাদের কাপড় আরো বেশি সুরক্ষিত থাকে। কাপড়ের যে ইয়াটা, মানে কাপড় নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা এরকম হয় না আর কি। তো সেই কারণে ওই সকল ফ্যাক্টরিগুলোতে বা গার্মেন্টসগুলোতে কাপড়কে আয়রন করার জন্য স্টিম ব্যবহার করা হয়। এছাড়াও কাপড় যখন তৈরি হয়ে যায় সেই কাপড়গুলো ধুইতে হয়, ধোয়ার জন্য পানি ব্যবহার করে। তো পানি ব্যবহার করলে কাপড়গুলো ভিজে যায়, এই ভিজা কাপড়গুলোকে তো শুকাইতে হবে। এখন রোদে দিয়ে তো এত কাপড়গুলোকে শুকানো যাবে না। তো কি করা হয়, এই কাপড়গুলোকে একটা ড্রায়ার মেশিনের মধ্যে ঢোকানো হয়, ওইখানে স্টিম দেওয়া হয়, স্টিমের মাধ্যমে এই কাপড়গুলো শুকিয়ে যায়। এই কাজগুলো মূলত কোথায় ব্যবহার করা হয় বা কোথায় করা হয়, গার্মেন্টসে করা হয়। টেক্সটাইল শিল্পে ব্যবহার করা হয়, যেমন সুতা শুকানো, সুতাতে রং করা, এরপরে কাপড় রং করা, এই কাজগুলা টেক্সটাইল শিল্পে ব্যবহার করা হয়। এরপরে কি বললাম, হসপিটাল, তারপরে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট, বড় বড় হোটেল, তারপরে যে কাজগুলো কথা বললাম এই সকল জায়গাতে বয়লার ব্যবহার করা হয়। এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে বয়লার কত প্রকার। ধরেন আপনি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছেন, আপনাকে জিজ্ঞাসা করলো যে বয়লার কত প্রকার, তখন আপনাকে বলতে হবে যে বয়লার বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন সাইজ, বিভিন্ন রকমের অনুযায়ী। কেমন, এই যে এখানে একটা বয়লার আপনারা দেখতে পাচ্ছেন, এই বয়লারটাকেই কয়েকটা ভাগে ভাগ করা যাবে। যেমন এই যে বয়লার, এটা শোয়ানো অবস্থায় আছে, এইটা খাড়া অবস্থাতেও থাকতে পারতো। তার মানে বয়লার খাড়া অবস্থায় আছে নাকি শোয়ানো অবস্থায় আছে, মানে ভার্টিক্যালি আছে নাকি হরিজন্টাল আছে, এইটা দিয়েও আমরা বয়লারকে শ্রেণীবিন্যস্ত করতে পারি। এরপরে এই বয়লারটা ফায়ার টিউব বয়লার নাকি ওয়াটার টিউব বয়লার। এখানে দেখতে পাচ্ছেন যে আগুন ধরে আছে, এই আগুনগুলা পরবর্তীতে এই টিউবের ভিতর দিয়ে যাবে, তাহলে এটা ফায়ার টিউব বয়লার। যদি এই বয়লারটার আগুনটা এমন জায়গায় জ্বলতো, জ্বলার পরে আগুনগুলা বাহির দিক দিয়ে যেত এবং টিউবের ভিতরে পানি থাকতো, তাহলে আমরা সেই বয়লারকে কি বলতাম, ওয়াটার টিউব বয়লার। এই যে এখানে দেখতে পাচ্ছেন পানিগুলা বাহিরের দিকে, সবুজ কালারের পানিগুলা বাহিরের দিকে আছে, তার মানে এই আগুনগুলা টিউবের ভিতর দিয়ে প্রবেশ করবে। সেই জন্য আমরা এই বয়লারটাকে কি বলবো, ফায়ার টিউব বয়লার বলবো। আর যেই বয়লারগুলা টিউবের মধ্যে দিয়ে পানি থাকবে সেই বয়লারকে কি বলবো আমরা, ওয়াটার টিউব বয়লার বলবো। আমি যেই কথাগুলো বলতেছি এই প্রত্যেকটা কথাই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে ইন্টারভিউ বোর্ডে এই প্রশ্নগুলাই বারবার করবে, ঠিক আছে। সেই কারণে আপনি অবশ্যই চেষ্টা করবেন মনোযোগের সহিত এই কথাগুলো শুনতে এবং মাথায় গেঁথে নিতে, কারণ প্রত্যেকটা প্রশ্নই আপনাকে একটা জায়গায় না একটা জায়গায় করবেই, আপনি যদি বয়লার রিলেটেড পরীক্ষা দিতে যান। তো এখানে কি হচ্ছে, আগুনটা টিউবের ভিতর দিয়ে প্রবেশ করতেছে, এখানে সহজে দেখা যাচ্ছে না, কিন্তু এইখানে যদি দেখেন তাহলে একটু বুঝতে পারবেন আপনারা।
এই যে আগুনটা জ্বলছিল, জ্বলার পরে এই আগুনগুলো মূলত টিউবের ভিতর দিয়ে যাচ্ছে, আর বাহিরের দিকে যে সবুজ কালারের হালকা সবুজ সবুজ ভাব আছে এগুলো হচ্ছে পানি, এবং উপরের দিকে স্টিম। তার মানে আগুন যদি টিউবের ভিতর দিয়ে যায় তাহলে সেটা হচ্ছে ফায়ার টিউব বয়লার, আগুন যদি টিউবের বাহির দিয়ে যায় তাহলে সেটা হচ্ছে ওয়াটার টিউব বয়লার। এরপরে আপনার এই বয়লারটার সাথেই দেখেন এখানে সেফটি ভালভ আছে, তারপরে এই পাশে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট আছে, এর সাথে আবার একটা ইকোনোমাইজারও আছে, এর সাথেই বার্নার আছে। তার মানে এইখানে একটা প্যাকেজ, পুরো প্যাকেজ আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু যদি এই বার্নারটা একটা জায়গায় থাকতো, এই যে ইকোনোমাইজার এটা এখানে না থেকে এখানে খুলে আরেক জায়গায় লাগানো হতো, এটা সাইজ যদি অনেক বড় হইতো, তারপরে এইখানে যে টিউবগুলো দেখতে পাচ্ছেন এই টিউবগুলাও অনেক বড় বড় হইতো, এবং এটা অনেকটা জায়গা নিয়ে থাকতো। এইখানে আরো যে সকল জিনিসপাতি দেখতে পাচ্ছেন সেগুলো যদি আলাদা আলাদা ভাবে নিয়ে এসে আলাদা আলাদা জায়গায় বসিয়ে একটা বয়লারের কাঠামো দাঁড় করানো যেত, তাহলে সেই বয়লারটা যেমন আলাদা হতো, এইখানে টোটাল প্যাকেজ আকারে আছে, সেই কারণে এখানে আমরা এই বয়লারটাকে প্যাকেজ বয়লার বলতে পারি। যেমন ধরেন আপনি একটা কম্পিউটার কিনেছেন, কম্পিউটারটা কেনার সময় আপনি একটা হার্ড ডিস্ক কিনেছেন, একটা মনিটর কিনেছেন, আপনি একটা দেখা গেল যে কিনেছেন, বক্স কিনেছেন, তারপর একটা স্পিকার কিনেছেন। এই সবগুলা কিনে নিয়ে এসে আপনি একজন মেকারকে বললেন যে আমাকে এখন একটা কম্পিউটার বানিয়ে দাও, তখন সে সুন্দরভাবে ডিজাইন করে আপনাকে একটা কম্পিউটারের রূপ দিল, আপনি টেবিলে এসে বসে ওই কম্পিউটারটা চালাতে পারেন। আর আপনি আরেকটা দোকানে গেছেন, যাওয়ার পরে বললেন যে আমার বাড়িতে তো একটা কম্পিউটার আছে, এটা নিয়ে তো আমি ঘুরতে পারি না, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে একটা এমন কম্পিউটার দাও যেটা আমি ব্যাগে করে নিয়ে ঘুরতে পারি, একটা জায়গায় যাওয়ার সময় নিয়ে যেতে পারি, কিংবা যে কোনো জায়গায় বসে কাজ করতে পারি। তখন আপনাকে একটা ল্যাপটপ দিয়ে দেওয়া হলো। তো এই ল্যাপটপের মধ্যেই মূলত স্পিকার আছে, হার্ড ডিস্ক আছে, যা কিছু থাকার দরকার এই ল্যাপটপের মধ্যেই আছে। তার মানে ল্যাপটপটা একটা প্যাকেজ কম্পিউটার, আর আপনার বাড়িতে যে কম্পিউটারটা আছে ওইটা প্যাকেজ কম্পিউটার না। তো ওইটা কি কম্পিউটার, ওইটা হচ্ছে ফিল্ড ডিরেক্টেড কম্পিউটার। মানে সব যন্ত্রাংশগুলো নিয়ে আসছেন আলাদা আলাদা ভাবে, নিয়ে এসে এক জায়গায় বসিয়েছেন, বসার পরে ওইখানে ইনস্টল করেছেন এমন ভাবে যেন ওইটা কম্পিউটারের রূপ নেয়। যেমন আপনি যদি ওই ডিসপ্লেটা কম্পিউটারের সাথে না ব্যবহার করে আপনি যদি টিভির সাথে লাগাই দিতেন তাহলে ওইটা দিয়ে টিভি দেখা যেত। এই মুহূর্তে আপনি কম্পিউটারের সিপিইউর সাথে কানেক্ট করছেন জন্য এটা একটা কম্পিউটারের ডিসপ্লে হয়ে গেছে। একইভাবে আপনি যদি এই রকম সবগুলা যন্ত্রাংশ একসাথে নিয়ে এসে একটা বয়লার ইনস্টলেশন করেন তাহলে সেই বয়লারকে বলা হবে ফিল্ড ডিরেক্টেড বয়লার। মানে একটা ফিল্ডে নিয়ে এসে তারপরে সবগুলা ইনস্টলেশন করেছেন, তখন ওইটা হচ্ছে ফিল্ড ডিরেক্টেড বয়লার। আর যখন আপনি একটা বয়লার কিনবেন সেই বয়লারের সাথেই যা কিছু দরকার, বার্নার, তারপর হচ্ছে যে ইকোনোমাইজার, সবগুলাই একটা প্যাকেজ আকারে আসবে, তখন সেটাকে বলা হবে প্যাকেজ বয়লার। তাহলে এই একটা বয়লার দেখেই আপনারা কয়েক রকম ভাগে ভাগ করে ফেলতে পারলেন যে এইটা একটা শোয়ানো বয়লার, এটা একটা ফায়ার টিউব বয়লার, এইটা হচ্ছে প্যাকেজ বয়লার। তো এইভাবে আমরা আরো বেশ কিছু ভাগে ভাগ করতে পারি, যেমন এই বয়লারটা লো প্রেশার বয়লার নাকি হাই প্রেশার বয়লার। যদি একটা বয়লার 10 কেজি প্রেশার, 5 কেজি প্রেশার উৎপাদন করতে পারে তাহলে সেটাকে বলা হবে লো প্রেশার বয়লার। যদি ওই বয়লারটার পরিবর্তে আর একটা বয়লার থাকে আর ওইটা দিয়ে 100 কেজি প্রেশার উৎপাদন করা যায়, সেইটাকে আমরা হাই প্রেশার বয়লার বলতে পারবো। তাহলে প্রেশারের উপর নির্ভর করেও আমরা একটা বয়লারকে শ্রেণীবিন্যাস করতে পারি। এই প্রশ্নগুলা আপনাদেরকে বিভিন্ন জায়গায় করবে যে একটা বয়লার কত প্রকারের হয়ে থাকে বা বয়লার কত প্রকার। আমরা সচরাচর যেই কথাগুলো শুনি যে বয়লার হলো ফায়ার টিউব বয়লার এবং ওয়াটার টিউব বয়লার, বয়লার দুই প্রকার, এই দুইটাই মূলত আমরা জেনে থাকি। কিন্তু এতক্ষণ ধরে যেই কথাগুলো বললাম এই কথাগুলো যদি আপনি সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন তাহলে ইন্টারভিউ বোর্ডে যে আপনাকে প্রশ্ন করেছে সে বুঝবে যে আপনি অন্তত পক্ষে বয়লার সম্বন্ধে ভালো ধারণা রাখেন। তাহলে আপনাকে কিভাবে বলতে হবে, এই যে এখানে একটা বয়লার আপনাকে দেখালাম, আপনি ইন্টারভিউ বোর্ডে যাবেন, যে চোখের সামনে এই বয়লারটাই নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আপনি বলবেন আর মনে মনে ভাববেন যে আমি ওখানে কি বয়লার দেখেছিলাম, একটা বয়লারের ছবি দেখেছিলাম, ওই বয়লারটা শোয়ানো বয়লার ছিল, তার মানে
বয়লার হয় দুই প্রকার, শোয়ানো এবং খাড়া করানো, মানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল। এরপরে আর কি কি আছে, একটা বয়লার ছিল, ওই বয়লারটাতে প্যাকেজ আকারে সবকিছু ছিল, তার মানে বয়লার হয় প্যাকেজ বয়লার। আর যদি সবকিছু না থেকে আলাদা আলাদা করে নিয়ে এসে এক জায়গায় বসায় তাহলে সেটাকে বলা হয় ফিল্ড ডিরেক্টেড বয়লার। বয়লার হয় লো প্রেশার বয়লার এবং হাই প্রেশার বয়লার। যদি ছোট বয়লার হয় তাহলে সেই বয়লারটা লো প্রেশার বয়লার, সেখানে যদি প্রেশার কম থাকে 5-10 কেজি প্রেশার থাকে তাহলে সেটা লো প্রেশার বয়লার। যদি অনেক প্রেশার থাকে সেটাকে হাই প্রেশার বয়লার বলা হয়। একটা বয়লারের সাথে আর যা যা আছে এইভাবে মূলত আলাদা আলাদা ভাবে আপনি যখন বলতে থাকবেন তখন একটা ইন্টারভিউ বোর্ডে থাকা যে আপনাকে প্রশ্ন করেছে সেই স্যারটাই জানবে যে আপনি কিছু পারেন। তাহলে আমরা এতক্ষণ ধরে বয়লার কি, বয়লার কেন ব্যবহার করা হয়, বয়লারের প্রকারভেদ কি, এই জিনিসগুলা জানলাম। এখন আমরা দেখব একটা বয়লার কিভাবে মূলত ইনস্টলেশন হয়, একটা বয়লার কিভাবে মূলত সংগঠিত হয়ে বয়লারের রূপ নেয়। বিভিন্ন রকম যন্ত্রাংশ আছে এখানে, যেমন বিভিন্ন রকম যন্ত্রাংশ দেখতে পাচ্ছেন। আমরা যদি প্রথম থেকে দেখি তাহলে বুঝতে পারবো যে আমরা বয়লার মূলত কি কি দিয়ে তৈরি করতে পারি। এখানে যে ভিডিওটা দেখাবো আপনাদেরকে, সব বয়লার যে একইভাবেও তৈরি হবে এরকম না। এক একটা বয়লার এক এক রকম যন্ত্রাংশ দিয়ে, এক একটা বয়লারে এক এক রকম সাইজের যন্ত্রাংশ দিয়ে তৈরি হতে পারে। এই ক্ষেত্রে এখানে আপনাদের বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব যে একটা বয়লারে কি কি যন্ত্রাংশ থাকে। এর পরবর্তী ক্লাসে আমরা দেখার চেষ্টা করব যে আরো যে সকল যন্ত্রাংশ বয়লারে থাকে এবং সেইগুলা কি কি কাজে ব্যবহার করা হয়, সেগুলা কিভাবে নষ্ট হয়ে যায় এবং নষ্ট হইলে সেগুলা কিভাবে আমরা রিপেয়ার করতে পারি, সেই তথ্যগুলো আমরা দেখার চেষ্টা করব পরবর্তী ক্লাসে। আজকে পরবর্তী যেই স্লাইডগুলা, এই স্লাইডগুলোতে আমরা কি দেখব, যে একটা বয়লার কিভাবে তৈরি হয়। তো আমরা দেখা শুরু করি। আমরা যদি একটা বয়লার চিন্তা করি তাহলে সেই বয়লারের বিভিন্ন অংশ থাকতে পারে। কিছু কিছু বয়লারে কার্বোরেটেড ফার্নেস থাকে। এই ফার্নেসগুলা মূলত একটা জায়গায় আগুনটা জ্বলে, জ্বলার পরে এই ফার্নেসের ভিতর দিয়ে আগুনটা বের হয়ে সামনের দিকে চলে যায়। এরকম হতে পারে, আবার এরকম থাকতে পারে যে এরকম কোনো কার্বোরেটেড ফার্নেস নাই, শুধুমাত্র আপনার বয়লারে বার্নার আছে, বার্নারের আগুনটা সামনে গিয়ে টিউবের মধ্যে দিয়ে ভাগ হয়ে বের হয়ে চলে যাবে, এরকমও থাকতে পারে। তো যদি আপনার বয়লারে এরকম কার্বোরেটেড ফার্নেস থাকে তো থাকলো, আর যদি না থাকে তাহলেও সমস্যা নাই। বিভিন্ন রকম সিস্টেম থাকতে পারে, তার মধ্যে এটা অন্যতম। ফার্নেসেরই বিভিন্ন রকম ভাগ আছে, ইট দিয়ে তৈরি করা হয়, ব্রিক্স ফার্নেস থাকে, তারপরে ফার্নেস শুধুমাত্র বার্নার দ্বারাই বয়লার চলে, এরকম আলাদা কোনো ফার্নেসের অপশনই থাকে না, এরকমও থাকতে পারে। আমরা যখন বয়লার তৈরি করব তখন সেই বয়লারে টিউব থাকবে, কিছুক্ষণ আগেই বললাম যে ফায়ার টিউব, ওয়াটার টিউব বয়লার হয়। তো ওই যে ফায়ার টিউব কিংবা ওয়াটার টিউব, এই টিউবগুলাকে তো সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে, কিংবা টিউবগুলাকে তো আমরা ওয়েল্ডিং করে এমন ভাবে তৈরি করব যেন টিউবের মধ্যে দিয়ে তাপ যায় অথবা টিউবের বাহির দিয়ে তাপ যায় এবং সেই তাপগুলা পানিকে উত্তপ্ত করতে পারে। তাহলে আমাদের কি করতে হবে, দুই পাশে দুইটা যদি শীট দিয়ে দিই, টিউব শীট, এরকম শীট দিয়ে দিই, তাহলেও সেই টিউবগুলাকে ধরে রাখতে পারবে এবং সেই ক্ষেত্রে সেই টিউবগুলার মধ্যে দিয়ে যখন তাপমাত্রা যাবে তখন সেই তাপের মাধ্যমে আমাদের বয়লারে পানিগুলা উত্তপ্ত হবে। এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে বয়লারের মধ্যে যে আমি পানিটা দিচ্ছি, এই পানিটা তাহলে উত্তপ্ত কিভাবে হচ্ছে, টিউব দিলাম, টিউবের মধ্যে আগুন দিব কি আমি, নাকি কিভাবে কি ঘটবে। এইখানে মূলত একটা বার্নার থাকবে বা একটা জায়গা থাকবে, সেই জায়গাতে আমরা আগুন জ্বালাবো। আগুন জ্বালানোর পরে এই আগুনগুলো যদি সাধারণভাবে এই যে কার্বোরেটেড ফার্নেস দেখলাম এই ফার্নেসের ভিতর ঢুকে দিই, তাহলে এই কার্বোরেটেড ফার্নেসটা গরম হবে স্বাভাবিকভাবেই। এটা যেহেতু একটা মেটাল বডি, এটা যদি লোহা হয়, তামা হয় কিংবা যে কোনো মেটাল হয়, তাহলে সেটা তাপমাত্রার কারণে গরম হবে। আমরা সাধারণত বাড়িতেও দেখি যে ভাতের পাতিল যদি আমরা চুলার উপর তুলে দিই, চুলার মধ্যে যদি আগুন জ্বালাই এবং পাতিলের মধ্যে যদি পানি রাখি, তাহলে সেই পানিগুলা ফুটতে থাকে। একইভাবে এই যে কার্বোরেটেড ফার্নেস, এই ফার্নেসের মধ্যে যদি আমি আগুন দিই, এটা উত্তপ্ত হবে বা গরম হবে, তারপরে এর সাথে পানি যদি লেগে থাকে তাহলে সেই পানিগুলা গরম হবে। এবং আমরা জানি যে পানি 100 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রায় পৌঁছায় তাহলে সেই পানিগুলা বাষ্পে রূপান্তরিত হতে পারে। তাহলে কি হচ্ছে, পানিকে
বাষ্পে রূপান্তরিত করতে আমাদের কি প্রয়োজন হয়? 100°C তাপমাত্রা প্রয়োজন হয়। এখন আপনি বলতে পারেন যে পানি কত প্রকার, পানি আবার বাষ্পে রূপান্তরিত কিভাবে হয়? এই যে পানির প্রপার্টিজ, এই পানির প্রপার্টিজ গুলো আমরা পরবর্তী ক্লাসে যখন পানি রিলেটেড ক্লাসগুলো করব তখন ওইখানে আমরা শিখব যে পানি কোন অবস্থায় থাকে, ওই অবস্থায় থাকলে তার প্রপার্টিজ কেমন থাকে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো আমরা এখানে বলি যে আমরা প্রথমে এখানে একটা টিউব শিট দিলাম, পিছনে আর একটা টিউব শিট দিলাম। এটা ফ্রন্ট এবং ব্যাক সাইডের টিউব শিট বলতে পারেন, আপনি টিউব প্লেট বলতে পারেন, বা ফ্রন্ট প্লেট বলতে পারেন, ব্যাক প্লেট বলতে পারেন। এরকম বিভিন্ন রকম নামেই এগুলাকে চিহ্নিত করা হয়। তো এখানে যেহেতু ফ্রন্ট টিউব শিট দেওয়ার পরে এখানে কয়েকটা টিউব আমি ঢুকিয়ে দিয়েছি। যেহেতু আমাদের বয়লারের মধ্যে আমরা আগুনকে প্রবেশ করাবো এবং সেই আগুনগুলাই পানিকে উত্তপ্ত করবে, সেই ক্ষেত্রে টিউবের মধ্যে দিয়ে দিতে হবে। এবং এই টিউবগুলাই আমরা মূলত এই যে ফ্রন্ট শিট এবং ব্যাক শিট, এই শিটের সাথে লাগিয়ে দিলাম। এইখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে আপনার বয়লার এই রকম শুধুমাত্র একটা শিট দিয়ে তৈরি করা হতে পারে, আপনার বয়লার এই রকম আলাদা আলাদা কয়েকটা লেয়ারের শিট দিয়ে তৈরি করা হতে পারে, কিংবা অন্য বিভিন্ন রকম ডিজাইনের হতে পারে। যেমন এখানে দেখতে পেলেন যে প্রথমে একটা কার্বোকেটেড ফার্নেস দেওয়া হলো, তারপরে এসে একটা টিউবের লেয়ার আসলো। এখনো কিছু অপশন বাকি আছে, এই টিউবগুলোও পরবর্তীতে আসবে। তাহলে কি হচ্ছে, এখানে একটা শীট লাগিয়েছি, শীটের সামনে যদি আগুন ধরাই তাহলে কার্বোকেটেড ফার্নেসের ভিতর দিক দিয়ে আগুন সামনের দিকে চলে যাবে। আমরা সাধারণভাবে জানি যে আগুনকে যদি কোথাও ধরানো হয় তাহলে ওই আগুনটা ওপরের দিকে উঠতে থাকবে, সবকিছুই গ্র্যাভিটি ফোর্সের মাধ্যমে মূলত হচ্ছে যে ওপরের দিকে উঠতে থাকবে। তারপরে কি হবে, যদি আমি ওই আগুনকে বাতাস প্রদান করি বা পিছন থেকে কিছু দিয়ে ঠেলা দিই তাহলে সামনের দিকে যাবে। তো যেহেতু আমরা আগুন যখন জ্বালাবো তখন কিছু বাতাসও বয়লারের ভিতরে প্রবেশ করাবো, তো ওই বাতাসে আমাদের আগুনগুলা সামনের দিকে যাবে। তো সামনের দিকে গেল, যাওয়ার পরে যদি পিছনে বাধা পায় তাহলে কোনো না কোনো দিক যেতে থাকবে। তো যেহেতু আমি পিছনে আরেকটা শীট দিয়ে দেব, তখন ওই শীটে বাধা পেয়ে টিউব হয়ে সামনের দিকে আবার আগুনগুলা চলে আসবে। তো যখন পিছনে গেল আবার সামনে এলো, যতটা পথ পাড়ি দিল ততটা পথকেই মূলত আগুনগুলা গরম করতে থাকলো। এখন এটা যদি আরো কিছু টিউব দিয়ে দিয়ে আবারও এই আগুনটাকে ঘুরিয়ে পিছনের দিকে নিতে থাকি, তাহলে ওই টিউবগুলোকেও আগুন মানে তাপমাত্রায় গরম করতে থাকবে। তাহলে কি হবে, এইখানে আমি আগুন জ্বালাইছি 1200°C তাপমাত্রা উৎপাদন হয়েছে। তো এই আগুনের শিখাগুলা পিছনে যেতে যেতে, যেহেতু এই ইয়াগুলাকে শীটগুলাকে গরম করতেছে বা কার্বোহাইড্রেট ফার্নেসকে গরম করলো, করার পরে দেখা গেল যে পিছনে যাইতে যাইতে এই আগুনের তাপমাত্রা হয়ে গেছে 800°C। তো 800°C হওয়ার পরে পিছনে গিয়ে যেহেতু বাধা পাইছে, সামনের দিকে আসার মতন আবারও রাস্তা পেয়েছে, তখন কি করেছে, এই টিউবগুলা হয়ে সামনের দিকে চলে এসেছে। আসার সময় যেহেতু এই টিউবগুলাও পানির সংস্পর্শে আছে, তো পানির সংস্পর্শে থাকলে টিউবগুলা ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছে। এই ঠান্ডা টিউবকে আবারও গরম করে ফেলতেছে, ওই যে 800°C তাপমাত্রার ইয়ে আছে, আগুনের শিখা আছে ওইগুলো। তো আস্তে আস্তে দেখা গেল যে এই পর্যায়ে আসার পরে আমরা ওই আগুনগুলোর তাপমাত্রা মাপলে 500-600°C তাপমাত্রা পেলাম। তো এই 500-600°C তাপমাত্রার যে ধোঁয়া, এই ধোঁয়াটাকে যদি আমি বাইরে বের করে দিই তাহলে তো কোনো কাজে লাগলো না। বাইরে বের হয়ে গেল মানে আকাশে উড়ে চলে গেল, এটা আর কোনোই কাজে লাগলো না। তখন আমি কি করব, এইখানে আরেকটা চেম্বার দেব, দেওয়ার পরে আগুনগুলোকে আবারও ঘুরিয়ে দিব, দিয়ে এখানে কিছু টিউব লাগিয়ে দিলাম। তাহলে সামনে বাধা পেয়ে আবারও আগুনগুলা পিছনের দিকে যাওয়া শুরু করলো। যাওয়ার সময় যেই টিউবগুলার ভিতর দিয়ে যাবে, ওই টিউবগুলাকে যেহেতু গরম করবে, তখন ওই টিউবগুলা গরম হওয়ার পরে একেবারে লাস্টে দেখা যাবে যে 180°, 190°C আগুনের শিখা আমরা পাচ্ছি। বিষয়গুলো হয়তো আপনাদের মাথার উপর দিয়ে চলে গেছে, আমরা এখন এই ভিডিওটা দেখে কন্টিনিউ করতে বুঝতে পারবো। এই যে যেই কথা বললাম যে আগুনের শিখাগুলোকে আমি ঘুরিয়ে আনার জন্য আরেকটা চেম্বার বসাবো, বা আমরা আরেকটা অপশন জুড়ে দেব যেন আগুনের শিখাগুলো পিছনে যে গেছে ওইগুলো যেন আবার সামনে চলে আসে। তাহলে একটা চেম্বার লাগিয়ে দিচ্ছি। এখন দেখি আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি
যে যখন আমি এই যে বিভিন্নভাবে ঘুরাইতে থাকলাম, ঘুরাইতে ঘুরাইতে এই যে টিউবগুলো আছে, তারপরে কার্বোরেটেড ফার্নেসটা আছে, এই ফার্নেসটাকে আমি একটা শেলের ভিতরে ঢুকিয়ে দিলাম। এই শেলটা কি? এই শেলটাই হচ্ছে বয়লারের প্রধান কাঠামো। আপনাদেরকে প্রশ্ন করতে পারে যে বয়লারের শেল কি? বয়লারের শেল হচ্ছে বয়লারের বডি বা বয়লারের প্রধান কাঠামো, যেটার মধ্যে টিউব থাকে, কার্বোরেটেড ফার্নেস থাকে, বয়লারের বিভিন্ন রকম যন্ত্রাংশ বয়লারের ওপরে থাকে বা বয়লারের বডির সাথে লাগানো থাকে। এটাই হচ্ছে বয়লারের শেল। এগুলো আরো আলোচনা করব, শুধুমাত্র এখানে দেখাচ্ছি। ওই যে আমি বলেছিলাম যে যখন আমি আরো কিছু টিউব লাগিয়ে দেব তখন ওই আগুনগুলো আবারও ঘুরে আসবে। এই যে বারবার বলতেছি যে সামনে যাচ্ছে পিছনে আসতেছে, সামনে যাচ্ছে পিছনে আসতেছে, এইগুলাকে বলা হয় পাস। আপনাদেরকে প্রশ্ন করতে পারে যে বয়লার কত পাস, বা আপনার বয়লারটা কত পাস বয়লার। তখন আপনাকে বলতে হবে যে আপনার বয়লারটা এক পাশ বয়লার নাকি দুই পাশ বয়লার। এক পাশ বয়লার কিভাবে? ওই যে কিছুক্ষণ আগে দেখলাম আমরা, যখন আগুনটা সামনে জ্বলেছিল, জ্বলার পরে পিছনে চলে এসেছে, আসার পরে এখানে যদি একটা চিমনি লাগিয়ে দিই তাহলে ধোঁয়া সামনের দিকে এসে এই দিক দিয়ে বের হয়ে চলে গেল। এই বয়লারটা কি বয়লার? এক পাশ বয়লার। যদি আমি কিছু টিউব লাগিয়ে দিই, বা ধরেন আপনি এখানে একটা টিউব লাগিয়েছেন, এখানে কার্বোরেটেড ফার্নেস নাই, আপনার বয়লারে কার্বোরেটেড ফার্নেস নাই, তো এখানে কি হয়েছে? সামনে আগুন জ্বলেছে, জ্বলার পরে টিউবের ভিতর দিয়ে আপনার আগুনের শিখাগুলা পিছনে চলে এসেছে, আসার পরে চিমনি দিয়ে বের হয়ে গেছে। তার মানে এই বয়লারটা হচ্ছে এক পাশ বয়লার। যদি আরেকটা চেম্বার বসিয়ে দিই এবং ওই আগুনের শিখাগুলা আবারও সামনের দিকে চলে যায়, তাহলে আপনার বয়লারটা হচ্ছে দুই পাশ বয়লার। এই ক্ষেত্রে আপনার বয়লারের চিমনি থাকবে বয়লারের ফ্রন্ট সাইডে, মানে বয়লারের বার্নার যে সাইডে থাকবে চিমনিও সেই সাইডেই থাকবে। এই বয়লারকে বলা হচ্ছে দুই পাশ বয়লার। আর যদি আরো কিছু টিউব এমন ভাবে লাগিয়ে দিই যেন পিছনে আবারও ঘুরে আসে, সেই বয়লারকে বলা হবে তিন পাশ বয়লার। আপনাদেরকে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করবে যে বয়লার কত পাশ হয়, সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে এক পাশ বয়লার, দুই পাশ বয়লার, তিন পাশ বয়লার, এরকম এক দুই তিন পাশ বয়লার হয়ে থাকে। আপনারা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন যে বয়লার কত পাশ হয়। তার মানে বয়লারকে পাশের উপর নির্ভর করেও শ্রেণীবিন্যাস করা যায়। আপনি যদি শ্রেণীবিন্যাস করতে গিয়ে এই এক পাশ দুই পাশ বয়লার বলেন তাহলেও সেইটাও আপনার উত্তর সঠিক হবে। এখানে একটা বেজ দেখতে পাচ্ছেন, যে বেজটা মূলত একটা বয়লারের নিচে এসে লেগেছে। এইটাও একটা গুরুত্বপূর্ণ কথা, কারণ আজ থেকে 20 বছর 30 বছর আগে যারা বয়লার নিয়ে কাজ করেছে, যারা একটু মুরব্বি টাইপের আছে, তারা এই বেসটাকে টুলস হিসেবে চিনে। আপনাকে প্রশ্ন করতে পারে যে বয়লার কিসের উপরে বসানো থাকে, তখন আপনাকে বলতে হবে যে বয়লার টুলসের উপরে বসানো থাকে। এই প্রশ্নের উত্তর যদি আপনি এইটা না বলেন তাহলে আপনাকে মানে ফেল করেও দিতে পারে যে আপনি একটা বয়লার কিসের উপর বসে থাকে এটাই জানেন না। তো এটা মূলত যদি সঠিকভাবে বলতে চান, কিংবা আপনি যদি ইঞ্জিনিয়ারিং ভাষায় বলতে চান, তাহলে এটা হচ্ছে একটা বেজ। কিন্তু যদি আপনি মুরব্বি টাইপের কোনো ইন্টারভিউ বোর্ডে কাউকে পান, তাহলে আপনি বলবেন যে বয়লার মূলত একটা বেজের উপর বসানো থাকে, ওই বেজটাকে টুলস হিসেবেও চিহ্নিত করা হয়। এইভাবে উত্তরটা সুন্দরভাবে গুছিয়ে বলবেন। এখানে একটা অংশ লাগানো হয়েছে, এই অংশটার নাম হচ্ছে ড্রেন টিউব। এইটা কোনো কারণে যদি আমার বয়লারের ভিতরে কোনো ময়লা জমে, তাহলে সেই ময়লাগুলাকে বের করে দেওয়ার জন্য যেই ড্রেনটা রাখা হয় সেটাকে ড্রেন টিউব বলে। অনেক সময় এইটা যেহেতু ইয়াতে লাগানো আছে, ফ্রন্ট সাইডে লাগানো আছে বা ব্যাক সাইডে লাগানো আছে, এই ক্ষেত্রে কোনো কারণে যদি আপনার বয়লারের টিউব লিকেজ হয়ে যায় এবং ওই পানিগুলো যদি আগুনের সামনের দিকে বা ফার্নেস চেম্বারে চলে আসে, তাহলে সেইগুলাকে বের করে দেওয়ার জন্য এখানে একটা পয়েন্ট রাখা হয়, সেটাকে ড্রেন টিউব বলা হয়। এখানে বেশ কিছু অংশ লাগানো আছে, যেমন ইনস্ট্রুমেন্ট টিউব, লিফটিং লগ, ম্যানহোল, স্টিম স্টপ ভালভ, সেফটি ভালভ এবং আরেকটা লিফটিং লগ লাগানো আছে। এই যে এই অংশগুলো, এইগুলো লাগানো থাকে মূলত বয়লারের বিভিন্ন কাজের জন্য।
যেমন ইনস্ট্রুমেন্ট টিউবের সাথে বয়লারে প্রেসার গেজ লাগানো থাকে, টেম্পারেচার গেজ লাগানো থাকে, বিভিন্ন রকম সেন্সর লাগানো থাকে, এইগুলা মূলত এই ইনস্ট্রুমেন্ট টিউবে লাগানো থাকে। লিফটিং লকটা ব্যবহার করা হয় বয়লারকে এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়া করার জন্য বা সরানোর জন্য। ম্যানহোল ব্যবহার করা হয় বয়লারের ভিতরে প্রবেশ করার জন্য। স্টিম ভালভ ব্যবহার করা হয় বয়লার থেকে স্টিমগুলোকে অন্যান্য জায়গায় নেওয়ার জন্য। সেফটি ভালভ ব্যবহার করা হয় বয়লারকে সুরক্ষা দেওয়ার জন্য। এই প্রত্যেকটা যন্ত্রাংশ সম্বন্ধে আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব, সেই কারণে এখানে আলোচনা করব। এখানে একটা পয়েন্ট লাগানো হয়েছে, এটা হচ্ছে পাম্প টিউব, অর্থাৎ বয়লারের ভিতরে যখন আমরা পানিকে স্টিমে রূপান্তরিত করব, তখন পানিগুলো যেহেতু স্টিমে রূপান্তরিত হয়ে বাইরে চলে আসবে, সেই ক্ষেত্রে যেহেতু পানির লেভেলটা কমে যেতে থাকবে, অর্থাৎ আপনি ধরেন কিছু পরিমাণে পানি খেয়েছেন, খাওয়ার পরে কিছুক্ষণ কাজ করলেন, কাজ করার পরে আপনার শরীরে ঘাম তৈরি হয়েছে, তারপরে ইউরিন তৈরি হয়েছে, এইগুলো হওয়ার পরে যখন এগুলো বের হয়ে যেতে থাকবে, তখন আপনার আবারও পানি খাইতে ইচ্ছা করবে বা পানি পিপাসা পাবে, তখন আপনাকে পানি পান করতে হবে। সেম ভাবে বয়লারের মধ্যে যে পানিগুলো আমরা দিয়েছিলাম সেই পানিগুলো স্টিমে রূপান্তরিত হয়ে যাচ্ছে, তাহলে বয়লারের মধ্যে আবারও পানি প্রবেশ করাতে হবে। এই কাজটা করার জন্য মূলত এই পাম্প টিউবটা ব্যবহার করা হয়, এর মধ্যে দিয়ে বয়লারের মধ্যে পানি প্রবেশ করানো হয়। এখানে ওয়াটার লেভেল গেজ টিউব ব্যবহার করা হয়েছে, এটাকে ওয়াটার কলামও বলা হয়ে থাকে। তো এইটার কাজ হচ্ছে এইটার সাথে মুভরি সিস্টেমের যে ওয়াটার লেভেল কন্ট্রোলার গুলা থাকে ওই কন্ট্রোলার গুলা বসানো থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে এইটার সাথে মূলত গেজ গ্লাসও লাগানো থাকে। তো এই ক্ষেত্রে এটাকে গেজ টিউবও বলা যেতে পারে, আবার ওয়াটার কলামও বলা যেতে পারে। এখানে ফ্রন্ট স্মোক বক্স দেখানো হয়েছে, যেহেতু আমরা এই বয়লারটাকে বিভিন্ন পাশে বিভক্ত করেছি, সেই ক্ষেত্রে সামনের দিকে যে আগুনের শিখাগুলা তৈরি হবে, আগুনের শিখাগুলা ফিরত আসবে, এগুলাকে যেন বের করে দেওয়া যায় এবং এগুলার জন্য বিন্যাস ঠিকভাবে করা যায়, এজন্য ফ্রন্ট স্মোক বক্স রাখা হয়। এরপরে বাইরের পিছনের দিকে ব্যাক স্মোক বক্স রাখা হয়, যেহেতু চিমনি দিয়ে স্টিমের যে তৈরি করার জন্য আগুনটা তৈরি করা হয়েছে, ওই আগুনের শিখাগুলা বাইরে বের করতে হবে, সেই জন্য ব্যাক স্মোক বক্স রাখা হয়। আমরা যখন একটা বয়লার তৈরি করলাম, এই বয়লারের মধ্যে আগুন জ্বালাইলাম, তখন আগুনের কারণে আমাদের বয়লারের যে মেটাল আছে এই মেটালগুলো উত্তপ্ত হচ্ছে। আর আমরা জানি যে কোনো একটা জায়গাতে যদি আমরা তাপ উৎপাদন করি, সেই জায়গা থেকে তাপগুলা ছড়িয়ে পড়ে আশেপাশে সকল জায়গাতে। সেটা যদি লোহাতে আমি তাপ দিই, তাহলে এই তাপটা সামনের দিকে যেতে থাকবে। আমি যদি কোনো একটা ঘরের মধ্যে আগুন জ্বালাই, সেই আগুনটা তাপটা পুরো ঘরে ছড়িয়ে পড়বে। যেহেতু আগুনের তাপ তৈরি করলেই বা যে কোনো ভাবেই তাপ তৈরি করলে সেই তাপটা ছড়িয়ে পড়ার প্রবণতা দেখায়, সেই ক্ষেত্রে বয়লারের ভিতরে তাপগুলা যেন বাইরের দিকে বের হয়ে না আসতে পারে, সেই জন্য আমরা বয়লারের বডির উপরে এমন কিছু পদার্থ দিয়ে ঢেকে দিব, বেঁধে দিব, যেন ভিতরের তাপমাত্রাগুলো বাইরের দিকে চলে না আসে। তাপমাত্রা যদি বাইরের দিকে চলে আসে তাহলে তাপ অপচয় হবে, আর তাপ অপচয় হলে আমাদের বয়লারের এফিসিয়েন্সি কমে যাবে, বয়লার রুমে দাঁড়ানো যাবে না। সেই জন্য বয়লারে ইনসুলেশন পদার্থ ব্যবহার করে এই বয়লারটাকে ঢেকে দিতে হবে বা এমনভাবে কভার্ড করে দিতে হবে যেন ভিতরের তাপটা বাইরের দিকে না আসতে পারে। এবং এই ইনসুলেশন পদার্থগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য উপরে একটা কভার ব্যবহার করতে হবে। এই কভারকে ইনসুলেশন কভার বলা হয় কোনো কোনো ক্ষেত্রে। এইগুলাকে মূলত বয়লারের ইনসুলেশনকে রক্ষা করার জন্য যে কভার, এই কভার বলা হয়, ক্ল্যাডিং বলা হয়, এরকম বিভিন্ন নামে ডাকা হয়। যেহেতু আমাদের বয়লারের মধ্যে পানি স্টিমে রূপান্তরিত হচ্ছে, পানি কমে যাচ্ছে কিছুক্ষণ আগে দেখলাম, এই পানিগুলাকে পূরণ করার জন্য বা পানির লেভেলটা ঠিক রাখার জন্য বা পুনরায় বয়লারের মধ্যে পানি প্রবেশ করানোর জন্য পাম্প ব্যবহার করি। এই পাম্পটাই হচ্ছে সেই পাম্প। আমরা যে ভালভ রেখেছিলাম বা একটা পয়েন্ট রেখেছিলাম ড্রেন করার জন্য, এটা হচ্ছে সেই ড্রেন ভালভ। বা আমি যেহেতু কিছুক্ষণ পর পর সেই ভালভটাকে ওপেন করলে ভিতরের ময়লাগুলো বাইরে চলে আসতে পারবে, সেই জন্য একটা ভালভ লাগিয়েছি, এটাকে ড্রেন ভালভ বলা হয়। এখানে সেফটি ভালভ লাগানো হয়েছে, এই সেফটি ভালভগুলো মূলত বয়লারকে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এখানে দুইটা গেজ গ্লাস লাগানো হয়েছে, যেহেতু বয়লারের মধ্যে পানির লেভেলটা কমতেছে বাড়তেছে, এই যে কমা বাড়া এটা তো আপনাকে দেখতে হবে, যদি বেশি কমে যায় তাহলে দুর্ঘটনা ঘটতে পারে,
যদি বেশি বেড়ে যায় তাহলেও দুর্ঘটনা করতে পারে। এই জন্য ভিতরে কতটুকু পানি আছে সেটা বোঝার জন্য আপনাকে বয়লারে গেজ গ্লাস ব্যবহার করতে হবে। এরপরে বয়লারের স্টিম যেহেতু উৎপাদন হচ্ছে, ওই স্টিমগুলার তাপমাত্রা, চাপ এগুলা কতটুকু আছে সেটা জানার জন্য প্রেসার গেজ, টেম্পারেচার গেজ এগুলা ব্যবহার করতে হবে, যেন আমরা বুঝতে পারি যে বয়লারের মধ্যে এখন 5 কেজি প্রেসার আছে নাকি 100 ডিগ্রি টেম্পারেচার আছে। এখানে আমরা একটা ইকোনোমাইজার ব্যবহার করেছি। এই ইকোনোমাইজারটা বয়লারের ইফিসিয়েন্সি বৃদ্ধি করতে ব্যবহার করা হয়। যেহেতু বয়লারের তাপমাত্রাগুলা চিমনি দিয়ে বের হয়ে যাবে, বের হওয়ার সময় যদি আমি এমন একটা যন্ত্র ব্যবহার করি, সেই যন্ত্রের মধ্যে এই স্মোকগুলা ঢুকে সেই যন্ত্রে থাকা পানিগুলাকে গরম করে দেয়, তাহলে সেই পানিগুলাকে গরম করতে যদি আমার অতিরিক্ত গ্যাস প্রয়োজন হয় তাহলে সেই গ্যাসের খরচটা হবে। তো যদি আমি এইটা ব্যবহার করি তাহলে আমার ওই গ্যাসের খরচটা হবে না। তার মানে খরচ কমে যাবে, মানে আমার বয়লারের ইফিসিয়েন্সি বেড়ে যাবে। এগুলো নিয়ে যেহেতু পরবর্তীতে একেবারে বিস্তারিত আলোচনা করব, সেই জন্য একটু দ্রুত শেষ করার চেষ্টা করতেছি। বয়লারে এতক্ষণ ধরে যতগুলা কথা বলেছি তার মধ্যে বারবার একটা কথা বলেছি যে বয়লারের মধ্যে আগুন জ্বালানো হবে, আগুন জ্বালিয়ে তাপ উৎপাদন করতে হবে। তো আমি চাইলেই একটা জায়গায় আগুন জ্বালাতে পারবো না, বা নির্দিষ্ট পরিমাণের আগুন জ্বালাতে পারবো না। এই নির্দিষ্ট পরিমাণ আগুন জ্বালানোর জন্য যেই যন্ত্রাংশ ব্যবহার করব আমরা, সেটাকে মূলত বার্নার বলা হয়। এটা হচ্ছে সেই বার্নার, এই লাল অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই বার্নার। একটা বয়লারকে যদি আমি পরিচালনা করতে চাই তাহলে সেই বয়লারে এই যে বার্নারটা আছে, এই বার্নারটাকে পরিচালনা করার জন্য এখানে যদি আমার অতিরিক্ত প্রেসার তৈরি হয়ে যায় তাহলে এই বয়লারটাকে বন্ধ করে দেওয়ার জন্য, কখনো এই ফিড পাম্পেরটাকে চালু করার জন্য, এই কাজগুলো করার জন্য আমার অবশ্যই ইলেকট্রিক্যাল পাওয়ার প্রয়োজন হবে। তো ইলেকট্রিক্যাল পাওয়ার যদি প্রয়োজন হয় তাহলে সেই পাওয়ারটাকে সুনির্দিষ্টভাবে আমার ব্যবহার করতে হবে এবং সেগুলোকে সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করতে হবে। যেমন আমি এখানে একটা সুইচ চাপ দিলে আমার এই বার্নারটা চালু হলো, সুইচ বন্ধ করলাম আমার এই বার্নারটা বন্ধ হয়ে গেল। কিন্তু যদি এরকম কোনো সুইচ সিস্টেম না থাকে তাহলে আমাকে তার কেটে দিতে হবে, তার আবার জোড়া লাগাইতে হবে। যেহেতু এই কাজগুলা সুন্দরভাবে কন্ট্রোল করতে হবে এবং কন্ট্রোল করার জন্য যেই সিস্টেম ব্যবহার করা হয়, যেই বক্স থাকে, সেই বক্সকে কন্ট্রোল বক্স বলা হয়, প্যানেল বোর্ড বলা হয়, এরকম বলা হয়। বয়লারের উপরে কাজ করার জন্য অনেক সময় লেডারের প্রয়োজন হয় বা মই প্রয়োজন হয় বা প্ল্যাটফর্ম করার প্রয়োজন হয়। যদি বয়লারটা অনেক বড় হয় তাহলে সেই ক্ষেত্রে প্ল্যাটফর্ম করতে হয়, যদি বয়লার ছোট থাকে তাহলে একটা মই ব্যবহার করলে হয়। এই ধরনের কাজগুলা করা হয় নিজেদের প্রয়োজনে। এইগুলা মূলত বয়লারের নির্দিষ্ট কোনো যন্ত্রাংশ না বা কোনো অংশ না, এগুলা শুধুমাত্র আমরা নিজেদের প্রয়োজনে সুবিধা মতো জায়গায় করে নিই। এখন আমরা একটা বয়লারের অপারেশন দেখব, যে কিভাবে মূলত বয়লার অপারেট হয়। এখানে বয়লার যেহেতু খালি অবস্থায় ছিল সেক্ষেত্রে ফিড পাম্প চালিয়ে দিলাম, বয়লারের মধ্যে পানি প্রবেশ করা শুরু করে। তো পানি যখন বয়লারের ভিতরে প্রবেশ করতে থাকবে এবং প্রবেশ করতে করতে বয়লারের টিউবের উপর পর্যন্ত চলে আসবে, তখন বয়লারের টিউবগুলা পানির ভিতরে থাকবে। এরপরে যখন আমি বয়লারে আগুন জ্বালাবো তখন সেই আগুনগুলা বয়লারের টিউবের মধ্যে দিয়ে সঞ্চালিত হতে থাকবে বা পরিবাহিত হতে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন বার্নারটা প্রথমে সামান্য পরিমাণ জ্বলে উঠেছে, জ্বলে ওঠার পরে তারপরে আগুনের ধরনটা বদলে গেল। কেমন হলো একটু আবারও দেখি। এই যে এখানে কিছু সময় অল্প পরিমাণে আগুন জ্বললো, এটাকে বলা হয় পাইলট ফায়ারিং। এবং পরবর্তীতে যে আগুনের পরিমাণটা বেড়ে গেল এটাকে বলা হয় মেন ফায়ারিং। এই পাইলট ফায়ারিংটা হচ্ছে প্রথমে সামান্য পরিমাণ আগুন জ্বলা, এবং মেন ফায়ারিংটা হচ্ছে পরবর্তীতে স্টেবল কন্ডিশনে আমি যতটুকু আগুন চাই সেই পরিমাণে জ্বলা। এখানে আপনাদেরকে দেখানো হয়েছে যে যদি আমার বয়লারের বার্নারের মাধ্যমে আগুনটা জ্বলে, জ্বলার পরে কার্বোগেটেড ফার্নেসের ভিতর দিয়ে যায়। অনেক বয়লার আছে কার্বোগেটেড ফার্নেস নাই, শুধুমাত্র এখানে আগুনটা জ্বলে, জ্বলার পরে এই আগুনগুলা টিউবের ভিতর দিয়ে যাওয়া শুরু করে দেয়। তো এখানে যেহেতু সিস্টেম দেখানো হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে আগুনটা জ্বললো, জ্বলার পরে কার্বোগেটেড ফার্নেসের ভিতর দিয়ে পিছন দিক গেল,
যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এগুলা টিউবের ভিতর দিয়ে যাচ্ছে, মানে টিউবের ভিতর দিয়ে পিছন দিকে ব্যাক আসতেছে। আসার পরে যেহেতু আমার এই বয়লারটা 3 পাশ বয়লার, সেই ক্ষেত্রে সামনের দিকে এসে পুনরায় আবার পিছনের দিকে ফিরে যাচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন পুনরায় পিছনের দিকে দিয়ে ফিরে যাচ্ছে, যাওয়ার পরে এগুলো চিমনি দিয়ে বের হয়ে যাচ্ছে। তো যখন এই আগুনগুলা জ্বলতেছে, জ্বলার পরে টিউবের মধ্যে দিয়ে যাচ্ছে, যাওয়ার ফলে কি হচ্ছে, টিউবগুলো গরম হচ্ছে, এবং টিউবগুলো গরম হইলে এই বয়লারের মধ্যে তাপমাত্রার ফলে স্টিম উৎপাদন হচ্ছে। এই যে এই অংশটাতে দেখতে পাচ্ছেন যে স্টিম তৈরি হতে, এই যে স্টিম উৎপাদন হয়ে গেছে অলরেডি। যখন আমার বয়লারের মধ্যে স্টিম উৎপাদন হলো, তখন পানির লেভেল কমে গেল, যেহেতু আমি ভালভ খুলে দিয়েছি। এর ভালভ খুলে দেওয়ার ফলে আমার বয়লারের মধ্যে থেকে স্টিম বাইরের দিকে বের হচ্ছে, তার মানে পানির লেভেলটা কমতেছে। এবং এই পানির লেভেল যেহেতু কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে পানির লেভেল বাড়ানোর জন্য আমি আবারও হিট পাম্প চালাবো, তখন আবারও বয়লারের মধ্যে পানি প্রবেশ করবে, তারপরে আবারও বয়লারের মধ্যে এই পানিগুলো স্টিমে রূপান্তরিত হয়ে বাইরের দিকে বের হতে থাকবে। এইভাবে এই সিস্টেমটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এভাবেই মূলত আমাদের একটা বয়লার পরিচালিত হয়, বয়লারের মাধ্যমে স্টিম উৎপাদন করা হয়, এবং এই স্টিমগুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এই ছিল মূলত আজকের এই ক্লাস। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ইয়া, আগুন যেটা যেটা ফায়ার টিউবে, তো ওটা টেম্পারেচারটা কত থাকে, ইনিশিয়াল কত থাকে আর একবারে ফাইনালাইজ থেকে কত থাকে? বুঝে নাই, মেল ফায়ার? আগুন যেটা জ্বললো ফায়ার টিউবে,